ব্যস্ত সকাল, ব্যস্ত নগরী। কেউ কারোর দিকে তাকানোর সময় নেই। সবাই নিজ নিজ কাজে যত দ্রুত যাওয়া সম্ভব যাওয়ার চেষ্টা করছে। জাইন কিছুক্ষণ আগে নিজের অফিসে গিয়েছে। ইশরাত ট্রুপ টপ, কার্গো প্যান্ট, উপরে কোট পরে গলায় স্কার্ফ পেঁচিয়ে জুতো পরে অ্যাপার্টমেন্ট থেকে বের হল। হঠাৎ মনে হলো চাবি আর ব্যাগ ভিতরে রেখে এসেছে। দরজা আটকানোর আগে খুলে আবার ভিতরে গিয়ে ব্যাগ আর চাবি নিয়ে আসল। ব্যাগ খুলে চেক করল ইউরো রাখা আছে কিনা। ব্যাগে 200 টাকার মতো আছে তা দেখে দৌড়ালো এলিভেটরের দিকে। এলিভেটর থেকে বের হয়ে দৌড়ে গিয়ে ক্যাবে উঠল। লোকেশন দিয়ে জোরে শ্বাস ফেলল। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে ছিল। জাইনের অ্যাপার্টমেন্ট শহর থেকে কিছুটা বাহিরে। মেইন টাউনে যেতেই মেইন রোড থেকে আইফেল টাওয়ার দেখা গেল, যে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। ইশরাত গাড়ি থেকে বসে যতক্ষণ পর্যন্ত আইফেল টাওয়ার দেখা যায় ততক্ষণ পর্যন্ত আইফেল টাওয়ারের দিকে তাকিয়ে রইল একমনে। লোকেশনে পৌঁছে গিয়ে ইশরাত কাঙ্ক্ষিত টাকা দিয়ে দিল ড্রাইভারকে। চারিদিকে তাকিয়ে ইশরাত একটা রেস্টুরেন্টের ভিতর ঢুকল। কাউন্টারে একজন মহিলা বসে আছেন। ইশরাতকে দেখে এগিয়ে আসলেন নিজের জায়গা থেকে। হ্যালো ম্যাম, আই এম ইশরাত। আমি আপনার সাথে কথা বলেছিলাম মনে হয়। মহিলাটা কিছু মনে করার চেষ্টা করল। হয়তো মনে হল। হালকা হেসে তিনি ইশরাতকে জড়িয়ে ধরলেন। ইশরাত ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল মহিলার দিকে। হ্যালো, আমি ক্যামেলিয়া। দুদিন আগে আমার সাথে তোমার কথা হয়েছে। আসো বসে কথা বলি। ক্যামেলিয়া ইশরাতকে নিয়ে একপাশের সিটে বসলেন। ইশরাত ক্যামেলিয়ার দিকে তাকাল। গলায় খ্রিস্টানদের ক্রুশ পরে আছেন। মহিলা যথেষ্ট মায়াবী ও তার কথা বলার ধরন অনেক ফ্রেন্ডলি। ইশরাতের চিন্তা ব্যাঘাত ঘটিয়ে ক্যামেলিয়া বলল, এই রেস্টুরেন্টের ওনার আমি। হাত তুলে ৩৫ বছরের এক সাদা চামড়ার পুরুষের দিকে ইশারা করে বললেন, আর ওই যে দেখছ উনি আমার স্বামী লিও। আমরা দুজন মিলে এই রেস্টুরেন্ট চালাই। আজকাল রেস্টুরেন্টে মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। আগে আমরা নিজেরা সামলে নিতাম কিন্তু এখন দুজনে মিলে সামলাতে হিমশিম খাচ্ছি। আমাদের সাহায্যের জন্য একজনকে প্রয়োজন, তাই আমরা এই বিজ্ঞাপন দিয়েছি। এবং সর্বপ্রথম এই বিষয়ে তুমি আমাদের নক করেছ। এবার বলো তুমি কি এখানে কাজ করতে চাও? আমি তোমাকে কাজে রাখতে চাচ্ছি। ইশরাত ক্যামেলিয়ার দিকে তাকিয়ে তাকল। ক্যামেলিয়াকে দেখে নুসরাতের কথা মনে হচ্ছে। একসাথে এত কথা বলে শুধু মেয়েটা। ক্যামেলিয়া ইশরাতের হাতে ধাক্কা দিয়ে বলল, তুমি কি কাজ করতে রাজি আছো? বেশি কিছু করতে হবে না, তোমার শুধু খাবার সার্ভ করতে হবে। আমি মাস শেষে তোমাকে ভালো বেতন দিব। এতে যদি না হয় তাহলে তোমাকে আমি মাস শেষে বোনাস দিব। আমার তোমাকে পছন্দ হয়েছে। যারা চুপচাপ বসে আমার কথা শোনে, আমার কথার মাঝখানে কথা বলে না, তাদের আমি খুব বেশি পছন্দ করি। বেতন কত দিবেন? বাহ, তুমি তো স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলো। তুমি আবার আমার পছন্দের লিস্টে যুক্ত হয়ে গিয়েছ। আচ্ছা, মূলকথায় আসি। আমি ভাবছিলাম মাস শেষে 700 ইউরো দিব, কিন্তু এখন তুমি আমার পছন্দের লিস্টে এসে গেছো, তাই আমি তোমাকে 1500 ইউরো দিব তোমার পারিশ্রমিক হিসেবে। ইশরাত ব্যাগ নিয়ে উঠে দাঁড়াল। হাতের ঘড়ি চেক করে দেখল 11:30 বাজে। ইশরাত কাঁধে ব্যাগ ঝুলাতে ঝুলাতে গম্ভীর গলায় বলল, আশা করি আপনাদের সাথে কাজ করতে এসে আমি খুশি হব এবং একটি সুন্দর সময় কাটাতে পারব। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি। কেন খুব তাড়াতাড়ি কেন? তুমি আগামীকাল থেকে জয়েন করো এখানে। তাহলে আমি খুব খুশি হব। আগামীকাল চলে এসো, আমি অপেক্ষায় থাকব। ঠিক আছে। ইশরাত গলার স্কার্ফ ঠিকভাবে পেঁচিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। ক্যামেলিয়া ইশরাত যেতেই স্বামীর সাথে কথা বলতে গেল আজকে যে মেয়ে এসেছে তার বিষয়ে। মেয়েটাকে তার অনেক পছন্দ হয়েছে। এই মেয়েকে তার রেস্টুরেন্টে কাজে রাখবে। অন্যদিকে বিকাল 4টা গতকাল রাতে ইরহাম ট্রিপ থেকে ফিরে এসেছে। নুসরাত ইরহামকে বলে এসেছে রেডি হওয়ার জন্য তারা কোথাও যাচ্ছে আজ। ইরহাম জিজ্ঞেস করলে ও উত্তর দিল না। বলল গেলে দেখতে পাবি। নুসরাত 5 মিনিটে লং টপস আর শরীর ঢেকে ওড়না পরে রেডি হল। ইরহামের রুমে দরজায় নক করল। আমার শেষ। অপেক্ষা কর, আমি ওয়াশরুম হয়ে আসছি। নুসরাত ড্রয়িং রুমে গিয়ে বসল। সোফার উপর পাতুলে বসতেই টপস কিছুটা উপরে উঠে দেখা গেল ব্যাগি প্যান্ট। ইরহাম আরও 5 মিনিট পর নিচে আসল। নুসরাত ঝটপট উঠে দাঁড়াল। বাড়ি থেকে বের হয়ে মেইন রোডে গিয়ে উঠল সিএনজি থামিয়ে নুসরাত জিজ্ঞেস করল, মামা মীরাবাজার যাবেন? রিজার্ভ করে নিব। অয়ে যাইমু। ইলা ওইলে বেশি টেকা দিতে ওইব। আচ্ছা, যত চান দিয়ে দিব। তাড়াতাড়ি চলেন।
ইরহাম সিএনজিতে উঠে বসল। নুসরাতের সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসল সিএনজিতে ইরহাম। মীরাবাজার কেন যাবি? ওখানে আব্বু, মেজো বাবা আছে। একটা প্রয়োজনে যাচ্ছি। আর চাচ্চু আর আব্বা থাকলে কি হবে? আমরা তো কোন ক্রাইম করতে যাচ্ছি না। আমরা গোয়েন্দাগিরি করতে যাচ্ছি। কিসের গোয়েন্দাগিরি? আজকাল ব্যবসা কেমন চলছে তার খোঁজ নিতে। তুই অফিসে যাবি। নুসরাত নির্লিপ্ততা হয়ে বলল। হু। ইরহাম চোখ বড় বড় করে নুসরাতের দিকে তাকাল। নুসরাত স্বাভাবিক বসে আছে, তার কোনো প্রতিক্রিয়া নেই। নুসরাতের মুখ দেখে বোঝা যাচ্ছে এটা তেমন বড় কোনো বিষয় নয়। ইরহাম প্যানিক করে বলল, তুই ভুলে গিয়েছিস 2 বছর আগের কথা। আরে ব্রো চিল। আর 2 বছর আগের কথা এত তাড়াতাড়ি ভুলে যাব এত খারাপ ব্রেইন আমার না। সবকিছু চোখের পাতায় ভেসে আছে। কিসের চিল করব? আমি মরছি আমার জ্বালায় আর তুই চিল মারাচ্ছিস। আমাকে আর তোকে গার্ড অফিসের গেট থেকে পিটিয়ে ফিরিয়ে দিবে। আব্বু কি বলেছিল দারোয়ানকে আমাদের অফিসের ব্লিডিং থেকে 2 হাত দূরে দেখলেই সোজা লাঠি দিয়ে পেটাতে। ও আমাদের চিনলে না আটকাবে আর পিটাবে। মানে, ওখানে গেলে বুঝতে পারবি। এখন চুপ করে বসো। চিল কর। ইরহাম চিন্তায় চিল করতেই পারল না। তার বাপ থাকে অফিসের আশেপাশে দেখলে আজ আর আস্ত রাখবে না। এই মেয়ের জন্য থাকে কি কি দুর্ভোগ পোহাতে হবে এক আল্লাহ ভালো জানে। নুসরাতের দিকে করুণ মুখে তাকালো ইরহাম। নুসরাত পাত্তা না দিয়ে ভাঙা গলায় গান ধরল। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? নীরব হইয়া কাদিস বইয়া ঝুলাইয়া মাথা গো বান্ধবী ললিতা। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? ইরহাম মুখের বিকৃতি করে বলল, আল্লাহর ওয়াস্তে কিছুটা সম্মান দেয় আমায়। আমি তোর থেকে 13 দিনে বড়। একটু সম্মান দিয়ে এই গানটা বন্ধ করলে আমি উপকৃত হতাম। বড় ভাইয়ের সামনে কি সব গান গাচ্ছিস? লজ্জা শরম সব বেচে খেয়ে ফেলেছিস। নুসরাত এক হাত দিয়ে ইরহামের গলা পেঁচিয়ে ধরে বলল, লজ্জা শরম বেচে দিয়ে তোদের না চিপস, চকলেট, আইসক্রিম খাওয়ালাম না? তাহলে থাকবে কোথায় থেকে? আর তুই কিসের বড় ভাই? তুই তো আমার বান্ধবী ললিতা। এখন মুখ বন্ধ কর আর আমার গান শোন। ইরহাম 2 হাত নুসরাতের সামনে ধরে বলল, প্লিজ বোন মাফ দে আমায়, আমি শুনতে চাইতেছি না। আরে একটু শোন প্লিজ বোন, গানের বিনাশটা এইভাবে করিস না, সাথে আমার কানেরও বিনাশ করিস না। তোর ভাঙা রেডিও এর গান আমি শুনতে ইচ্ছুক না। আরে একটু শোন, বেশি শোনাবো না। ইরহাম কান 2 হাত দিয়ে চেপে ধরল। মাথা দুদিকে নাড়িয়ে বলল সে শোনবে না। নুসরাত 2 হাত দিয়ে ইরহামের কান থেকে হাত নামিয়ে গান ধরল, অহনা তুমি কেন বুঝো না? 2 চোখের আন্ধারে ঘুম আসে না আমার। এরপরে আর পারি না। আমি তোমায় গান শোনাতে চাইছি, তুমি কেন শুনতে চাইতেছ না? ইরহাম থতমত খেয়ে গেল। নুসরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, হয়নি তো গান। না হলে ও হবে, কারণ এই গানটা আমি গাইছি। এই গান রাইটিং এন্ড লিরিক্স বাই মি। ইরহাম নুসরাতের দিকে তাকিয়ে শ্বাস ফেলল। নুসরাত থেকে নেমে ইরহামকে ও নামার জন্য বলল। ভাড়া মিটিয়ে প্যান্টের পকেট থেকে 1 টাইম মাস্ক বের করে ইরহামের কাছে দিল। ইরহাম মাস্ক মুখে লাগিয়ে অফিসের ব্লিডিং এর দিকে তাকাল। ঝড়ঝড় করে 2 বছর আগের কথা চোখের সামনে আবার ভেসে উঠল। 2 বছর আগে নুসরাতের কিছুটা যোগ ছিল ব্যবসার প্রতি, তাই নাসির সাহেব নিয়ে এসেছিলেন তাকে আর নুসরাতকে। নাসির সাহেব 3 তলায় তাদের বসিয়ে রেখে তিনি গিয়েছিলেন কিছু গুরুত্বপূর্ণ কাজে। যাওয়ার আগে না করে গিয়েছিলেন এটা সেটা না নাড়ানোর জন্য এবং বারবার না করে গিয়েছিলেন 1ম তলায় না যাওয়ার জন্য। ইরহাম চুপচাপ এক জায়গায় বসে থাকলে ও নুসরাত বসল না। এটা সেটা হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগল। ইরহাম না করলে তাকে ধমকে উঠল। গোয়ান্দাগিরি শেষে নুসরাতের হঠাৎ মনে হল নাসির সাহেব নিচ তলায় যেতে না করেছেন কেন? আগে 2য় তলা ব্যবহার করা হতো না, বন্ধ ছিল। এখন আরও আশায় সেটা খুলে দেওয়া হয়েছে। নুসরাতের ভিতর প্রচণ্ড কৌতূহল হল। নুসরাতের গোয়েন্দা মাথা গোলমাল আছে বলে জানান দিল। নিচতলার গোলমাল বের করার জন্য ইরহামকে বলল নিচে যাওয়ার কথা। ইরহাম না করে দিলেও নুসরাত ইরহামকে জোর করে ধরে নিয়ে গেল 1ম তলায়। যা ঘটার ঘটল, জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে নুসরাতের মাথায় আসলো একটার কেমিক্যাল অন্যটার সাথে মিশালে কেমন হবে? নতুন কোন জিনিস উৎপাদন হয়ে যাবে। নিজেকে বাহবা দিল নিজের বুদ্ধি দেখে। ভুল কেমিক্যাল একটার সাথে অন্যটা মিশিয়ে পরীক্ষা করে দেখতে লাগল। পারফিউম তৈরি করার জন্য রাখা অ্যালকোহল আর ফ্র্যাগ্রান্ট অয়েল দুটো মিশালো। তারপর আর কি, ধপ করে আগুন ধরে গেল।
ইরহাম আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইল আগুনের দিকে। নুসরাত আগুন ধরাতে পেরে ইরহামের দিকে তাকিয়ে বলল, দেখ ভাই, আমি আগুন ধরিয়ে দিয়েছি। আমি নতুন ইনভেনশন করে ফেলেছি। আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা এনে দে। বলে নুসরাত হাসল। সোহেব দুজনকে খুঁজতে খুঁজতে প্রথম তলায় আসলেন। এসে নুসরাতকে আগুন ধরিয়ে হাসতে দেখতে পেলেন আর ইরহাম একপাশে দাঁড়িয়ে বোকার মতো নুসরাতের কর্মকাণ্ড দেখছিল। একে মেকআপের জিনিসপত্র ভুল কেমিক্যাল মিশিয়েছে, তারপর আবার আগুন ধরিয়ে হাসছে। তাই রাগে দুজনের গালে দুটো থাপ্পড় মারলেন। নাসির সাহেব এসে সব দেখে আরও একটা থাপ্পড় মারলেন নুসরাতকে। আর নিষেধ করা হলো জীবনেও যাতে অফিসের ব্লিডিং এর আশেপাশে তাদের যেন না দেখা যায়। আর দেখা গেলে জুতো পিটা করে যাতে রাস্তা থেকে ভাগিয়ে দেওয়া হয়। সেদিন ইরহাম আর নুসরাতকে ঘাড় ধরে সোহেদ বের করে দিয়েছিলেন। ইরহামের মাথা ঝাড়া দিয়ে মাথা থেকে সব ফেলে দিল। নুসরাতকে আগে পাঠালো গেটের সামনে। নুসরাত গিয়ে গেটে বাড়ি দিল। কেউ আছেন এখানে? হ্যালো। খাম্বাটা মরেছে কই? ছিপছিপে বোকা গরনের এক ছেলে বসা থেকে উঠে আসল। নুসরাত একে দেখে হাসি পেল, এটাকে দারোয়ান রেখেছে। এর বাপ কই? নুসরাত ভেবে নিল একে এক ধাক্কা মারলেই তো উড়ে গিয়ে দূরে কোথাও পড়বে। জি আপু, কিভাবে সাহায্য করতে পারি? নুসরাত ছেলেটাকে বোকা বানানোর জন্য বলল। ভাইয়া, ভাইয়া বলে মাথায় হাত দিয়ে গেটের সামনে উল্টে পড়ে গেল। বোকা ছেলেটা বুঝল না নুসরাত ভিতরে ঢোকার জন্য মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করছে। ইরহাম দূর থেকে হাই হাই করে উঠল। এটা পাগল নাকি? ভিতরে ঢোকার জন্য মাটিতে পড়ে গেল। কি খাচ্চর এই মহিলা! এই এত ময়লা আবর্জনা মধ্যে শুয়ে পড়ল। ছিহ! ছিপছিপে গরনের ছেলেটা ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। গেটের ভিতরে থেকে আপা আপা বলে ডাকল। নড়চড় না দেখে গেট খুলে ধীরে ধীরে নুসরাতের দিকে আসল। পাশ থেকে ছোট আকারের বাঁশের কঞ্চি নিয়ে নুসরাতের শরীরে ধাক্কা দিল। নুসরাতকে নড়তে না দেখে মনে করল অজ্ঞান হয়ে গিয়েছে। পা চালিয়ে ভিতরে গেল পানি আনতে ছেলেটা। নুসরাত নিজের আশপাশ নড়চড় না দেখে এক চোখ খুলল। ছেলেটাকে না দেখে উঠে দাঁড়িয়ে দৌড় দিল গেটের ভিতর। নুসরাতকে দৌড়াতে দেখে ইরহাম ও দূর থেকে দৌড়ে আসল। নুসরাতের পিছু পিছু দৌড়ে গিয়ে সিঁড়ির কাছে থামল। নুসরাত হাফ ছাড়ল, কাপড় থেকে বালু ঝেড়ে নিয়ে ইরহামের গায়ে হাত মুছল। এটা তার মোছার জায়গা। ইরহাম না করল গায়ে হাত না মুছার জন্য, কিন্তু নুসরাত না করলে আরও বেশি করে মুছবে। নুসরাত সিঁড়ির ওখানে দাঁড়িয়ে থেকে দেখল ছেলেটা ওখানে যাচ্ছে। নুসরাতকে ওখানে না পেয়ে হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার নিজের জায়গায় গিয়ে বসল ছেলেটা। জি জি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার আপনাদের উপর ভরসা আছে। এর আগে আপনারা যা সেল দিয়েছিলেন তা অনেক ভালো ছিল, তাই এবার ও আপনাদের কাছে আসলাম। সোহেদ আর একটা কালো লোক কথা বলতে বলতে নিচে নামলেন। তাদের নিচে নামতে দেখে নুসরাত আর ইরহাম সিঁড়ির পিছনে গিয়ে লুকাল। সোহেব আর কালো লোকটা চলে যেতেই দৌড় দিল দ্বিতীয় তলার দিকে দুজন। এক দৌড়ে গিয়ে থামল মেইন দরজার সামনে। নুসরাত আর ইরহাম দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সবাই তাদের দিকে তাকাল। নুসরাত বোকা হাসল মাস্কের ভিতর থেকে। সবাইকে ভ্রু বাঁকিয়ে তাকাতে দেখে মাস্ক খুলে হাসল। নুসরাতকে দেখে ভ্রু কুচকালেন আলম। তিনি গত 10 বছর ধরে কাজ করছেন এখানে, তাই নুসরাতের করা কর্মকাণ্ডগুলো উনার জানা। পকেট থেকে মোবাইল বের করলেন আলম। ইরহাম নুসরাতকে এক হাত দিয়ে ধাক্কা দিল। নুসরাত বিরক্ত হয়ে বলল, কি? ইরহাম নাক কুচকে তাকালো নুসরাতের দিকে। নুসরাতের মাথা চেপে ধরে আলমের দিকে মুখ ঘুরিয়ে দিল। ওই দেখ! নুসরাত চিৎকার করে উঠল। আঙ্কেল উহু, এটা করার একদম চেষ্টা করবেন না। আব্বা চাচ্চু আর ছোট চাচা এই বিষয়ে জানতে পারলে খুব খারাপ হবে আপনার সাথে। নুসরাতের কথা তবুও শুনলেন না। তিনি নাসির সাহেবকে কল দেওয়ার জন্য ডাইলে ঢুকলেন। আঙ্কেল, আপনার ছেলে তো হাই স্কুলে পড়ে। কি যেন ছিল আপনার ছেলের নাম? নুসরাত মাথা হালকা থাপ্পড় মেরে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আদি না কাদি। আপনার ছেলের নাম আজ মনে হয়? না না, আর এই জীবনে আপনার ছেলের বাসায় ফিরা হবে না। প্রচুর কষ্ট হচ্ছে আপনার ছেলেটার জন্য। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ করল। আলম হা করে তাকিয়ে রইলেন। তুমি কি হুমকি দেওয়ার চেষ্টা করছ? নুসরাত হালকা শব্দ করে হাসল। হুমকি দেওয়ার চেষ্টা করব কেন? হুমকি দিচ্ছি আমি আপনাকে। ছেলেকে ভালোয় ভালোয় বাসায় ফিরাতে চাইলে আমার কাজে ঠ্যাং ঢুকাবেন না। আর আপনারা সবাই, যারা নতুন তারা তো আমায় চেনেন না, কিন্তু যারা পুরাতন তারা তো আমায় খুব ভালো করে চেনেন। তাই আমার থেকে দূরত্ব বজায় রাখুন এবং আমার কাজে ঠ্যাং ঢুকানো থেকে বিরত থাকুন।
আরেকটা কথা, এই অফিসের আপনারা ছাড়া আর কারোর কানে যদি যায় আমি এখানে এসেছি তাহলে বলতে হবে কেন? বোঝে নিন তাহলে কি হবে। নুসরাত আর ইরহাম মেকি হাসি দিয়ে ভাবসাব নিয়ে হেঁটে গেল সামনের দিকে। যখন দেখল সবাই নিজ নিজ ডেস্কে ফিরে যাচ্ছে, দুজন ভো করে দৌড় দিল আরশের কেবিনের দিকে। আরশের কেবিনের সামনে গিয়ে বাহির থেকে উকি ঝুঁকি মারল। বাহির থেকে ভিতরের কোনো কিছু দেখা যায় না বলে নুসরাত মনে মনে আল্লাহের নাম ঝপতে ঝপতে দরজার বাহির থেকে মাথা ভিতরে ঢুকিয়ে এক চোখ বন্ধ করে চারিদিকে তাকাল। যখন দেখল কেউ নেই, নুসরাত ভিতরে ঝটপট ঢুকে গেল। সাথে টেনে নিয়ে গেল তার ক্রাইম পার্টনারকে। আরশের টেবিলে কিছু ফাইল রাখা ছিল। নুসরাত কিছুক্ষণ নেড়েচেড়ে যখন কিছু বুঝল না, ছুঁড়ে দূরে ফেলল। আবার তুলে এনে জায়গায় রাখল। ড্রয়ার খুলে কিটকাট, চকলেট আর চুইংগাম পেল, ওগুলো সব নিজের পকেটে ঢুকিয়ে ড্রয়ার লাগিয়ে দিল। চুইংগাম একটা ইরহামের দিকে বাড়িয়ে দিল। নুসরাত চুইংগামের প্যাকেট খুলে মুখে ঢুকিয়ে নিল। চাবাতে চাবাতে খুঁজতে লাগল ফাইল। আরশ একটা মেয়ের সাথে কথা বলে এদিকে আসছিল। কেবিনের বাহির থেকে কেবিনের ভিতর কিছু দেখা না গেলেও ভিতর থেকে সব দেখা যায়। আরশকে এদিকে আসতে দেখে নুসরাত আর ইরহাম একজন আরেকজনের দিকে তাকিয়ে এদিক ওদিক লুকাল। নুসরাত সোফার পিছনে লুকাতেই ইরহাম এসে টেনে নিয়ে গেল সেখান থেকে ওয়াশরুমে। ওয়াশরুমের দরজা পুরোপুরি না লাগিয়ে খোলা রাখল। দুজন ফাঁকফোকর দিয়ে তাকিয়ে রইল। আরশ ভিতরে কার সাথে কথা বলে আসছে তা দেখার জন্য, তখন মেয়েটার মুখ খেয়াল করেনি নুসরাত। কেবিনের ভিতর ঢুকে স্লাইডিং দরজা ধরে রাখল আরশ হাসি মুখে। নুসরাত আর ইরহাম বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে, তারপর নিজেদের দিকে তাকিয়ে চোখাচোখি করে নিল। দ্য গ্রেট আরশ হেলাল কোনো একজনের জন্য দরজা ধরে দাঁড়িয়ে আছেন। হাহ, একটা মেয়ে হালকা হাসি নিয়ে কেবিনে ঢুকল। মেয়েটাকে নুসরাত চিনতে পারল। নুসরাত ফিসফিস করে বলল, এই ইরহাইম্মা মাইয়াডারে আমি দেখছি ইসরাতের বিয়েতে, এরপর ইসরাতের মেহেদিতে। আর কেউ আসেনি অফিসের, শুধু এই মেয়ে এসেছিল। ডাল মে জারোর কোচ কালা হ্যায়। ভাইয়ার মুখে কি হাসি লেগে আছে দেখ। আমাদের সাথে আসছে থেকে কোনো দিন হেসে কথা বলেনি। আমাদের দেখলেই মুখ। নুসরাত কথা কেড়ে নিল। আমাদের দেখলেই হাগুর মতো মুখ বানিয়ে নে শালা বাই, তারা চিহ্ন দ। কোনো দিন একটা স্বাভাবিকভাবে কথা বলছিল আমাদের সাথে বসে। উহু না। নিজেদের বাক্য শেষ হলো আরশের সাথে আসা মেয়েটার গলার স্বর শুনে। স্যার, আজ কোনো স্পেশাল কিছু নাকি আপনাকে দেখে খুশি খুশি লাগছে? আরশ কিছু বলল না, হালকা হাসল ঠোঁট চেপে। স্যার, এত জরুরি তলব দিয়ে নিজে গিয়ে নিয়ে আসলেন, কি প্রয়োজন? কিভাবে সাহায্য করতে পারি আমি আপনাকে? আরশ কথা বলল না। নুসরাত আর ইরহাম মুখ কুঁচকে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এদের ন্যাকামি তার ভালো লাগছে না। কি বলবে বলে ফেল না ভাই। এত দেরি করছিস কেন? আরশ নিজের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে এগিয়ে দিল রুবার দিকে। নুসরাতের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল নিশ্চয়ই কিছু হতে চলেছে। তারপর মনে হলো কিছু না হলে কি হবে? না হলে না হোক, তারপরও তার ভিডিও ক্যামের অন সবসময় থাকবে। চুপি চুপি বাথরুমের দরজা খুলে কিছুটা ফাঁক করে তার ভিতর দিয়ে মোবাইলের ক্যামেরা বের করল। আরশ রিংয়ের বক্স এগিয়ে দিল রুবার দিকে। রুবা বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? আরশের ইচ্ছা করল বোকা মেয়েটাকে মাথায় মারতে। তারপর নিজেকে শাসিয়ে রিংয়ের বক্স খুলে এগিয়ে দিল রুবার দিকে। রুবা এখনও হা করে তাকিয়ে আছে আরশের দিকে। আরশ আর অপেক্ষা করল না, নিজেই বলল, দেখুন মিস রুবা, আমি স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি এবং আমি এখন যা বলবো আপনি পজিটিভলি নিবেন। আর আমি আশা করব আপনার উত্তরও আসবে স্ট্রেইট ফরওয়ার্ড। তো যা বলছিলাম, আমার ফ্যামিলি সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে। আর বলতে হবে না, আমার বড় দুজনের বিয়ে হয়ে গিয়েছে, তাই এবার আমার পালা। তো আমি আমার এজা লাইফ পার্টনার হিসেবে আপনাকে পছন্দ করেছি। আপনাকে আমার ভালো লাগে, আর আপনার যদি ভালোবাসা চাই, ভালোবাসা ম্যাটার করে আমার কাছ থেকে, তাহলে আপনার সাথে থাকতে থাকতে এমনিতেই ভালোবাসা হয়ে যাব। আপনি বুঝেছেন আমি কি বলেছি? ইরহাম হা করে তাকিয়ে আছে আরশের দিকে। আরশের মতো একজন ইগোস্টিক ব্যক্তি কাউকে প্রপোজ করছে বিয়ের জন্য। ইরহামের পাশে দাঁড়িয়ে নুসরাত নিজেকে বাহবা দিচ্ছে আজ অফিসে আসার জন্য। না হলে এত বড় ক্লাইম্যাক্স মিস হয়ে যেত। ইরহামকে ধন্যবাদ বলতে বলল, এই সুন্দর সিন দেখানোর জন্য। বাসায় থাকলে আজ সব মিস হতো। রুবা বিমূর নেত্রে আরশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। নিজের জোরটা একপাশে ফেলে বলল, স্যার। কথাটা বলে হেসে দিল রুবা। হোয়াট হ্যাপেন্ড মিস রুবা? আপনি হাসছেন কেন? আপনার কি আমাকে পছন্দ হয়নি?
স্যার সেরকম কিছু না। তাহলে কিরকম কিছু? স্যার আমি বলছি আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আমি বিবাহিত স্যার এবং বর্তমানে আমি এক সন্তানের মা। রুবার কথা শুনে ওয়াশরুমের ভিতর থেকে নুসরাত হেসে উঠল উচ্চ শব্দ করে। ইরহাম নুসরাতের মুখ চেপে ধরল। তারপর ও নুসরাত হি হি করে হাসল। বাথরুমের ভিতর থেকে নুসরাতের হাসির শব্দ প্রতিধ্বনি হয়ে বাহিরে আসল। আরশ আর রুবা ওয়াশরুমের দিকে তাকালো একসাথে। নুসরাত বলল ইরহামকে, চল বাহিরে যাই। ভাইয়া শুনে ফেলছে আমার হাসির শব্দ। আসলে আমি হাসতে চাইনি, তারপর ও জোরে হাসি বের হয়ে গেল। ইরহাম আসতে চাইল না, ওয়াশরুমের ভিতর থেকে নুসরাত টেনে নিয়ে আসল। এখন আর লুকিয়ে কি হবে? দুজন ধরা পড়ে গিয়েছে। নিজে হেসে দিয়ে গণ্ডগোল পাকিয়ে দিয়েছি। ওয়াশরুমের ভিতর থেকে ইরহাম আর নুসরাত চুরের মতো মুখ করে বের হয়ে আসল। আরশের দিকে তাকিয়ে ঠোঁট টেনে বোকার মতো হাসল দুজন। নুসরাত আর ইরহাম একপাশে চোখ মুখ চোরের মতো করে দাঁড়িয়ে আছে। আরশ বিরক্ত হল নিজের উপর, কেন সে একবার তাকালো না কেবিনের দিকে। উফ, এই দুই বাচালের সামনে থাকে রিজেক্ট হতে হল। হাতের তালু দিয়ে কপাল ঘষল আরশ। নুসরাতের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকাল। আজই আসতে হল এই মেয়েকে। নুসরাতের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে রুবাকে তীব্র বিতৃষ্ণা নিয়ে জিজ্ঞেস করল আরশ, আপনি আগে বলেননি কেন আপনি বিবাহিত? আর সবাই আপনাকে কেন মিস বলে বা ডাকে? নুসরাত নিজের হাসি কোনো রকম আটকে রেখে আছে। এখন কোন কথা বললেই তার হাসির বিস্ফোরণ ঘটবে। আরশের কথায় নুসরাত আর ইরহাম উপর নিচ মাথা ঝাঁকিয়ে সহমত পোষণ করল। স্যার আপনি কখনো জিজ্ঞেস করেননি আমি বিবাহিত কিনা অবিবাহিত? আপনি কাজের বাহিরে এই পর্যন্ত কতবার কথা বলছেন আমার সাথে? সব সময় তো কাজ নিয়ে কথা বলেন। আপনাকে যখন আমি ইসরাতের বিয়েতে দাওয়াত করলাম তখন আপনি বুঝলেন না আমি আপনাকে স্পেশালি কেন দাওয়াত দিয়েছি। স্যার এখানে কোনো কিছু মনে করার কি আছে? আমি যা এমপ্লয়ি আপনার বোনের বিয়েতে দাওয়াত পেয়েছি। আমি তো সেটা মনে করে বিয়েতে আর মেহেদিতে গিয়েছিলাম। নুসরাত মাথা নাড়াল। ইরহাম ও নুসরাতের সাথে মাথা নাড়াল। আরশ রাগী চোখে দুজনের দিকে তাকাল। তোদের দুইটাকে রাখছি এখানে মাথা নাড়ানোর জন্য। যে কথা বলছে তার সাথে মাথা নাড়াচ্ছিস কেন? ইরহাম আর নুসরাত উপর নিচ মাথা নাড়িয়ে আবার দুপাশে মাথা নাড়াল। আরশ নিজেকে বকে উঠল। কোন পাগলদের চক্করে পড়েছে সে? এসব পাগলদের কিছু বলাই ভুল। আমাকে দেখে কি আপনার একবার মনে হয়নি আমার কোন অনুভূতি আপনার প্রতি আছে? রুবা কিছু বলতে গিয়ে আটকে গেল। নুসরাত মাথা তুলে রুবাকে মিন মিন করতে দেখে উৎসাহ দিয়ে বলল, আরে আপু বলে ফেলুন, আরশ কিছু বলবে না, মিন মিন করবেন না। তাই না রে ইরহাম? ইরহাম নুসরাতের কথায় উপর নিচ মাথা নাড়াল। আরশ প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো রুবার দিকে। রুবা নিজে শান্ত করল। যা হওয়ার পরে হবে, এখন বলে দিলেই হবে। স্যার আপনি তো সবসময় চিৎকার দিয়ে আর গম্ভীর গলায় ছাড়া আমাদের সাথে কথা বলেননি। সবসময় গোমরা মুখ বানিয়ে কথা বলতেন। তাই আমি বেচারি আপনার ফিলিংস বুঝতে পারিনি। আরশ কেসে উঠল। ইরহাম টেবিলের উপর থেকে পানি এনে এগিয়ে দিল আরশের দিকে। আরশ পানিতে চুমুক মেরে নুসরাতের দিকে তাকাল। যে তার দিকে চোখ বড় বড় করে এমনভাবে তাকাচ্ছে যেন চোখ দিয়ে সব তথ্য বের করে নিবে। আরশ গলা পরিষ্কার করে বলল, আমি বলছি না আপনাকে আমার ভালো লাগে, আপনার প্রতি আমার কোন ফিলিংস আছে সেটা বলিনি। নুসরাত আর ইরহাম একসাথে মাথা নাড়াল। আরশ কিছু বলল না। এসব পাগল ছাগলদের কিছু বলেও লাভ নেই। আপনি আজ আসুন, আগামীকাল থেকে বড় স্যারের ওখানে আপনার বসার জায়গা করে দেওয়া হবে। আমার সামনে পড়লে আপনারও অস্বস্তি হবে আর আমারও। তাই জায়গা বদলে ফেলাই ভালো। রুবা সালাম দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। নুসরাত ইরহামের হাতে থাপ্পড় মেরে বলল, দেখ ভাই, ঠিক সময় আমি যদি ক্যামেরাটা অন না করতাম তাহলে তো আজ এই ক্লাইম্যাক্সের ভিডিওটা মিস হয়ে যেত। ধন্যবাদ জানা, আজ যদি তোকে নিয়ে আমি না আসতাম তাহলে এত বড় নাটক দেখতে পারতি। আরশ গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কিসের ভিডিও আর কিসের নাটক? নুসরাত থতমত খেয়ে তাকালো আরশের দিকে। ইরহামের কানে কানে বলল, এই বলে দিয়েছি আমি সত্যি কথা। গাধি তো পেটের ভিতর কিছু হজম হয় না, যেখানে সেখানে সব বের হয়ে যায়। আরশ হুঙ্কার দিয়ে বলল, কিসের ভিডিও? নাথিং ভাইয়া, আসলে রাস্তায় ইরহাম পড়ে গিয়েছিল আর একটা ছেলে ভিডিও করে ফেবুতে ছেড়ে দিয়েছে। আর ক্যাপশন দিয়েছে আজকালের পোলাপান অনেক অসহায়। উইটা নিয়ে কথা বলছিলাম। নুসরাত কথা ঘুরিয়ে ফেলল। আরশের হঠাৎ মাথায় আসলো এরা এখানে কি করছে। নুসরাত আর ইরহামের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তোরা এখানে কি করছিস?
ভাইয়া আমি কিছু জানি না। নুসরাত আমাকে নিয়ে আসছে। নুসরাত চোখ দিয়ে ধমকাল ইরহামকে। ইরহাম বোকার মতো মুখ বানিয়ে দাঁড়িয়ে রইল। নুসরাত বোকা হেসে আরশের দিকে তাকিয়ে পকেটে হাত ঢুকাল। কিছু যদি বেঁচে যাওয়ার পথ পেয়ে যায়। পকেটে সিগারেটের প্যাকেটের উপস্থিতি পেয়ে নুসরাতের দুরন্ত মাথা কিছু একটা ভেবে নিল। বোকা হেসে সিগারেটের প্যাকেটে আরশের দিকে এগিয়ে দিল। আরশ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কি ভাইয়া আপনি এটা ড্রয়িং রুমে রেখে এসেছিলেন তাই আমি এটা আপনাকে দিতেই আসলেম। সিগারেট ছাড়া আপনি কিভাবে থাকবেন এইটা ভেবে নিয়ে এসেছি। আমি ভালো কাজ করেছি না। আচ্ছা ভাইয়া প্রশংসা লাগবে না, আমি জানি আমি ভালো কাজ করেছি। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না নিজেকে। তোকে ধন্যবাদ দিচ্ছে কে? আজ না দিলে না দিলেন। আজ তাহলে আসি, বাসায় যেতে হবে। আপনি আপনার সিগারেটে সুখ টান দিন। সিগারেট ছাড়া পুরো দিন খারাপ কেটেছে আমি জানি। আসছি। ইরহামকে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে নুসরাত ইরহামের দুই হাত চেপে ধরে দরজার দিকে এগিয়ে গেল। যেতে যেতে শাসালো ইরহামকে, তোর বাপের মুখ দেখছিলি ওখানে দাঁড়িয়ে শালা। আমি যখন চলে আসছি তুই আমার পিছু পিছু আসবি না। বোকার মতো ওখানে দাঁড়িয়ে হা করে তাকিয়েছিলি কেন? কানের নিচে থাপ্পড় মেরে সোজা করব তোকে। শালা বোকা, বদল কুত্তার দল। রাতের বেলা নুসরাত রাত 11টার দিকে রুম থেকে বাহিরে বের হল। কিচেনে খচখচ শব্দ শুনে সেদিকে এগিয়ে গেল। আরশকে কফি বানাতে দেখে নুসরাত চলে যেতে নিয়ে আবার ফিরে তাকাল। বিকেলের কথা মাথায় আসতেই মনে হলো আরশকে একটু ঝালানো যায় ওই বিষয় নিয়ে। মনে মনে ভাবল তেমন কিছু হবে না। নুসরাত আরশের পিছনে দাঁড়িয়ে দুপুরে যে ভিডিও করেছিল সেটা ছাড়ল। আরশ নিজের কথা বলার শব্দ শুনে মুখ গম্ভীর করে নুসরাতের দিকে তাকাল। যে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের থেকে চোখ সরিয়ে চোখ গেল নুসরাতের হাতের মোবাইলের দিকে। আরশ ভিডিওটা একবার দেখে নিশ্চুপ নুসরাতের দিকে তাকিয়ে বলল, ভিডিও ডিলিট কর। নুসরাত দাঁত কেলিয়ে মোবাইল পকেটে পুরল। আরশের কথা পাত্তা না দিয়ে শেলফ থেকে চিপস বের করে খেতে শুরু করল। তোকে কি বলছি শুনিস নাই? ভিডিও ডিলিট কর। নুসরাত চিপস খেতে খেতে আরশের দিকে তাকিয়ে হেসে দিল। তার আরশকে দেখলেই হাসি আসছে। নুসরাতকে আবার বলল, ডিলিট করতে বলছি না ওটা, ডিলিট করছিস না কেন? এখানে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি কথা বলছি, কথা কানে যায় না। আমি কেন ডিলিট করতে যাব? এটা প্রমাণ যে কোনো সময় কাজে লাগতে পারে। আরশ সতর্ক গলায় চিৎকার করল, নুসরাত ওটা ডিলিট দে নইলে তোর একদিন কি আমার যতদিন লাগে। দিব না ডিলিট, আমি সবাইকে দেখাবো এটা। বিশেষ করে বড় আম্মুকে দেখাবো। তার ছেলে কিভাবে রিজেক্ট হয়েছে তুই আমার মাকে দেখাবি। আরশ নুসরাতকে তাচ্ছিল্য করে হাসল। তোর বিশ্বাস হয় আমার মা তোর কথা বিশ্বাস করবে? আমি যদি বলি এটা তুই এডিট করে এনেছিস আমার মা জীবনে আমাকে রেখে তোকে বিশ্বাস করবেন না। হাসালিরে নুসরাত। আরশ গ্যাস বন্ধ করে দিয়ে নুসরাতের দিকে এগিয়ে আসল। নুসরাতের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে নুসরাত হাতের বাহুতে ধাক্কা দিল। নুসরাত কিছুটা অসাবধানতা বশত পিছনে ছিটকে গেল। নুসরাত কপালে ভাঁজ ফেলে আরশের দিকে তাকাল। এর আবার কি হয়েছে? রুবার শুকে মাল খেয়ে টাল হয়ে গেল নাকি? নিজেকে কি মনে করিস তুই? নুসরাত ঝটপট বলল, প্রিন্সেস ডায়না মনে করি। আরশ আবার তাচ্ছিল্য করে হাসল। এবার একটু জোরে হাসল। নুসরাত এক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তোর প্রিন্সেস ডায়নার পায়ের সমান হওয়ার যোগ্যতা আছে, ইভেন তোর তো আমার পায়ের সমান হওয়ার যোগ্যতা নেই। নুসরাত কিছু বলতে নিবে আরশ নুসরাতের মুখ চেপে ধরে রাখল। আজকে আমি বলবো আর তুই শুনবি। তোর এই রেডিও আমার সামনে অন করবি। তোর কথা শুনলেই মনে হয় আমার মাথায় কিছু ছিঁড়ে যাচ্ছে। তুই চুপ থাকবি আজ আর আমার কথা শোনবি। এত যে দেমাগ দেখাস রূপ বলতে কিছু আছে। আচ্ছা মানুষ শ্যামলা হলেও তাদের মুখে একটা মায়া থাকে যা তাদের সুন্দর করে তোলে, কিন্তু তোর মুখে কোন মায়া নেই? নিজের গঠন দেখেছিস কোনোদিন? তার মধ্যে সবার সাথে বেয়াদবি করিস। তোকে বিয়ে করবে টাকে? তুই তো আইবুড়ি হয়ে মরবি। তোর থেকে ছোটদের বিয়ে হয়ে যাবে, তোর হবে না। সারা জীবন আমাদের ঘাড়ে বসে গিলবি। নুসরাত এতক্ষণ মুচড়ামুচড়ি করছিল আরশের হাত থেকে ছোটার জন্য, কিন্তু আরশের অপমানমূলক কথায় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নুসরাত আরশের দিকে। তাকে রূপ নিয়ে খোটা দিল। কোনোদিন তো কেউ বলেনি তার মুখ দেখতে মায়াবী নয়। হ্যাঁ ছোটবেলায় বলতো ছেলেদের মতো দেখতে মনে হয়, কিন্তু এখন যে দেখেছে বলেছে শ্যামলা হলেও মুখে মায়া আছে। তাহলে কি সবাই মিথ্যা বলতো? নুসরাতের চিন্তার ব্যাঘাত ঘটল আরশের কথায়। তুই এত খারাপ কেন? মানুষের কষ্ট দেখলে তোর খুশি লাগে তাই না?
মানুষ এতটা খারাপ হতে পারে তোকে না দেখলে জানতাম না। তোর তো না আছে সৌন্দর্য, না আছে গঠন, না আছে মুখে মায়া, এত ভাব কিসের তোর? মানুষ কালো হলে জানতাম তার মন ভালো হয়, কিন্তু তুই যেমন কালো তোর মনও তেমন কালো। তোকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সামনে আর কোনোদিন পড়বি না। তোর মুখ দেখলেই আমার দিন খারাপ যায়, আমার ভালো মুড নষ্ট হয়ে যায়। দূরে থাকবি আমার থেকে 10 হাত, না হলে তোর এই মুখ ভেঙে দিব। নুসরাত কথা বলার ভাষা খুঁজে পেল না। সে কি বলবে? সব অপমান ঢোক গিলে হজম করে নিল। আরশ কফি নিয়ে যায়নি, এখানে ফেলে চলে গিয়েছে। কফি খাওয়ার মোড নেই আর। আরশ নিজের রুমে যেতে যেতে শুনল নুসরাতের হালকা হাসির শব্দ। নুসরাত পেছনে থেকে আরশের দিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে হাসছে। আরশ পিছন ফিরে তাকাল না, শুধু মনে হলো তাকে তাচ্ছিল্য করে হাসছে নুসরাত। আরশ পিছন ফিরে তাকালে বুঝতে পারত নুসরাতের হাসিটা প্রচুর ভয়ঙ্কর ছিল, যা কোনো কিছু হওয়ার পূর্বাভাস দিচ্ছে। আরশ নিজের রুমে ঢুকে দরজা লাগাতেই নুসরাত হাসি বন্ধ করে দিল। রোবটের মতো আরশের রুমের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নুসরাতের মুখ প্রচুর শান্ত, মুখ দেখে বুঝার উপায় নেই ভিতরে কি ভাবছে বা চলছে। ভাবা শেষে শয়তানের মতো ঠোঁটের কোণ উঁচু করে ফেলল। আরশের থেকে এর শোধ নিবে সে। নুসরাতকে অপমান করা আর তার শাস্তি। না না, নুসরাতের ভাষায় পুরস্কার না পাওয়া কোনোভাবে সম্ভব না। সে উপহার দিবে আরশকে, অবশ্যই দিবে। ধীরে ধীরে শুধু সময়ের অপেক্ষা। নুসরাত ঘড়ির কাঁটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করল, টিক 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 টিক। প্রকৃতির অবস্থা শোচনীয়, কোনো আগাম বার্তা ছাড়া ঝড় শুরু হয়েছে। এর মধ্যে লোডশেডিং হয়েছে। কোনো পূর্বাভাস ছাড়া এরকম ঝড় আসায় কোন পূর্ব প্রস্তুতি নেই। কারেন্ট চলে যাওয়ায় হিটার বন্ধ। অতিরিক্ত শীতের জন্য ইশরাত বড় বড় কমফোর্টারের ভিতরে ঢুকে বসে আছে। এই শীতের মধ্যে কে আরাম ছেড়ে বের হবে? বাহিরে কলিং বেল বেজে উঠল। ইশরাত তবুও পড়ে রইল বিছানার মধ্যে। মনে হচ্ছে কমফোর্টারের নিচ থেকে বের হলেই সে জমে যাবে। দরজা খোলার শব্দ বাহির থেকে আসল। এপার্টমেন্টের ভিতর কারোর হাঁটার শব্দ শোনা গেল। ইশরাত তবুও নড়ল না। নিজের পাশের রুম থেকে দরজার নব ঘোরানোর শব্দ শুনতে পেল। ইশরাত বুঝল জাইন এসেছে। মোবাইলে টাইম দেখল, সন্ধ্যা 6টা বাজছে। এত তাড়াতাড়ি আজ আসলো কেন? হঠাৎ মনে হলো রাতের খাবার রান্না করেনি সে। শরীর থেকে শীত ঝেড়ে ফেলে ইশরাত কিচেনে গেল রান্না করতে। তার আর জায়ানের কাজ ভাগ করে নেওয়া। নিজের রান্না যে যার নিজের মতো করবে। জাইন ঘর মুছবে আর ইশরাত রুম ঝাড়ু আর এপার্টমেন্টে থাকা জিনিসপত্র মুছবে। যে যে জিনিসে খাবে তার সে জিনিস ধুয়ে রাখবে। ইশরাত ডিম আর খিচুড়ি রান্না করে কিচেনে রেখে চলে গেল শোয়ার জন্য। এই শীতের মধ্যে বিছানা ছাড়া অন্য কোথাও দাঁড়াতে ও ইচ্ছে করে না। ইশরাত দরজা কোনোরকম লক করে দৌড় দিল বিছানায়। কি শীতরে বাবা! পরের দিন সকাল বেলা আরশ রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। এর মধ্যে রুমের বাহির থেকে নোকের শব্দ আসল। আরশ ভিতরে আসার কথা বললে নুসরাত আরশের রুমের ভিতর এলো হাসি হাসি মুখ করে। আরশ নুসরাতের এত হাসির কারণ বুঝল না। ভ্রু বাঁকিয়ে তাকাল নুসরাতের দিকে। নুসরাত জুসের গ্লাস আরশের দিকে এগিয়ে দিল। আরশ সন্দেহের দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে জুসের গ্লাস হাতে নিল। হঠাৎ আমার জন্য জুস নিয়ে আসলি কেন? গতকাল রাতের আপনার কথাগুলো আমি অনেক ভেবেছি। ভাবলাম আপনার সাথে তো আর আমার কোন শত্রুতা নেই, আপনি তো আমার পিয়ারের বড় ভাই, তাই এই জুস নিয়ে আসলাম আপনাকে খাওয়াতে। আর আমার ভুলের জন্য ক্ষমা চাইতে। আমি আর কোনো দিন আপনার সামনে আসব না, আর কোনো দিন বেয়াদবি করব না। আরশের কিছুটা সন্দেহ দূর হল নুসরাতের উপর থেকে, কিন্তু পুরোপুরি দূর হল না। ভাইয়া, আপনি আমায় বিশ্বাস করছেন না? আমি প্রমিজ করছি আপনি যতদিন পর্যন্ত আমাকে দেখতে না চাইবেন ততদিন পর্যন্ত আমি আপনার দৃষ্টি সীমানার সামনে আসব না। আমি ভালো হওয়ার চেষ্টা করছি, একটা সুযোগ দিয়ে দেখুন না। সত্যি তো? 110%। আরশ এক চুমুকে পুরো গ্লাস খালি করে দিল। নুসরাত আরশের দিক থেকে হাসি হাসি মুখ করে পিছনে ফিরল। আরশের উল্টো দিক হতেই মুখ শক্ত করে ফেলল। আরশ গাড়ির চাবি, মানিব্যাগ পকেটে ঢুকিয়ে নিচতলায় আসল। লিপি বেগমের কাছ থেকে বিদায় নিয়ে সদর দরজার সামনে যেতেই মাথা ঘুরে উঠল। এক মুহূর্তের জন্য মনে হল আরশের কাছে পুরো দুনিয়ায় নড়ে উঠেছে। আরশ শরীর ঝাড়া মেরে ঠিক করল। সদর দরজা থেকে বের হয়ে সামনে হাঁটতে যাবে, সিঁড়ি থেকে ধূপ করে উল্টে পড়ল। আরশ পড়ে যেতেই নিজের কাছে মনে হল পুরো দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছে।
নুসরাত আর ইরহাম দরজার পাশ থেকে দৌড় দিয়ে আসলো আরশকে পড়ে যেতে দেখে। চোখের সামনে হাত তুলে উপর নিচ করল নুসরাত। নুসরাত বিড়বিড় করল, মরে গেল নাকি? কোন সারা শব্দ না পেয়ে নাকের কাছে হাত নিল। আবার নিজেকে বলল, না বেঁচে আছে। জায়ান এসে আরশের মাথার কাছে বসল। আরশের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো দোষ নেই, সব দোষ এই মেয়ের। আমি কিছু করিনি, এ আমায় ব্ল্যাকমেইল করে সব করাচ্ছে। আমি কিন্তু বলে দিচ্ছি আরশ, আমার কোনো দোষ নেই। আমার গোপনীয় কথা ও ভাইরাল করে দিবে বলে আমি ওর কাজ করে দিচ্ছি। নুসরাত বিরক্ত হয়ে বলল, আরে ভাইয়া এত ম্যাম্যা করছেন কেন? এ এখন বেহুশ, এ কিছু শুনতে পাচ্ছে না, 1 ঘন্টার আগে হুঁশ ফিরে আসবে না, তাই আপনার কথা ও শুনতে পাবে না। মেহেরুন নেছা পিছন থেকে এসে নুসরাতের পিঠে খোঁচা দিলেন। নুসরাত বিরক্ত হয়ে পিছনে তাকাল। কি হয়েছে, খোঁচাখুচি করছো কেন? তুই আমার আরশরে কই নিয়ে যাইতাচ্ছ এই রকম বেহুশ কইরা? বিয়েতে করতে নিয়ে যাচ্ছি। শালাকে কোনো মেয়েই বিয়ে করতে রাজি হচ্ছে না, তাই আমি বোন হিসেবে উপকার করে দিচ্ছি বিয়ে করে। এবার বেশি কথা না বলে সাইড হও। তুই বিয়া কইরা ফালাইবি, তোর বাপ মারে জানাইবি না। আর আরশ তো বেহুশ, বিয়া করবি কিভাবে? না পড়ে জানাবো। এখন বুড়ি তুমি চুপচাপ বাড়িতে গিয়ে বসো। পরে তোমার নাতির হুঁশ ফিরলে বিয়ে করব। এখানে তোমার নাতির হুঁশ ফিরলে বিয়ে করা মুশকিল হয়ে যাবে। ভাইয়া আপনি মাথায় ধরুন, আর ইরহাম তুই এক পায়ে ধর আর আমি আরেক পায়ে। 1 মিনিট একটা ফটো তুলে নেই, অ্যালবাম করে রাখব। পরে আফসোস করব কেন একটা ও বিয়ের আগে ফটো তুলিনি। ইরহাম মোবাইল নিয়ে সামনে গেল। আরশ মাটিতে পড়ে আছে। মেহেরুন নেছা লাঠিতে ভর দিয়ে পান খাওয়া দাঁত বের করে হাসলেন, আর নুসরাত জাইন আরশের পাশে বসে ভি সাইন দেখাল। ফটো তোলা শেষে সবাই মিলে ধরাধরি করে আরশকে গাড়ির কাছে নিয়ে গেল। এ এত ভারী কেন? 3 জন মিলে ধরে শালাকে নেওয়া যাচ্ছে না। খায় কি এ? গন্ডারের মতো ভারী। গাড়িতে ব্যাকসিটে আরশকে কোনো রকম বসিয়ে ইরহামকে তার পাশে বসানো হল। ইরহাম বসতে চাইল না, নুসরাত ধমক মেরে বসাল। জায়ান ড্রাইভিং সিটে আর নুসরাত বসল ফ্রন্ট সিটে। মেহেরুন নেছা বাহির থেকে বললেন, বেস্টি অফ লাকি। নুসরাত ও বেস্ট অফ লাক টু বলে বুড়ো আঙুল দেখাল। জায়ান গাড়ি স্টার্ট দিলে নুসরাত জিজ্ঞেস করল, এখান থেকে কাজী অফিসে যেতে কত মিনিট লাগবে? 30 মিনিটের মতো। আমি মাহাদি ভাইয়া, নাহিদ আর ইনা আপুকে আসার জন্য বলেছি, ওরা হয়তো এতক্ষণে পৌঁছে যাবে। জায়ান কথা বলল না, ড্রাইভিং এ মনোযোগী হল। নুসরাত ইরহামকে বলল, এর পাশে বসে ফিল কেমন তোর? চুপ কর বেডি, আমার ভয় করতাছে কখন না জানি সজাগ হয়ে যায় আর আমার গলা টিপে ধরে। চিন্তা করিস না, একটা গান শোনাই তোকে, চিন্তা থেকে চট করে রিলিফ হয়ে যাবি। না বোন, গান গাস না। তুই গানের ধর্ষণ করে দিস গান গেয়ে। আচ্ছা একটা গান গাই? না করলে তো গাইবি নে, গা এবার। না এখন ইচ্ছা হইতাছে না। আমার আইফোন দেখ, ব্যাকসিটে আছে, ওটা দে। একটা গান বাজাই। ইরহাম কপালে ভাঁজ করে নুসরাতের দিকে তাকাল। তুই আইফোন কই পাইলি? আরে ইসরাতের জন্য শপিং করতে গিয়েছিলাম, ওখান থেকে 35,000 টাকা মেরে দিয়েছি। ইশরাত আম্মারে টাকা দেওয়ার জন্য বলছিল, আম্মা ভুলে গিয়েছে টাকার কথা, তাই আমি মেরে দিয়েছি, আর কিছু টাকা আমি জমিয়েছি। দুজনের টাকা মিলিয়ে কিনেছি। তুই টাকা মারলি, আমাকে বললি না কেন? আমিও কিছু টাকা মারতাম ওখান থেকে। একা একা আইফোন কিনে নিলি। তুই ওই সময় বাড়িতে ছিলি শালা। যাও তো নাড়ে নাড়ে বেড়াতে। এখন মুখ খারাপ করতে চাইছি না, তাই ডোন্ট ফোর্স মি, যাতে আমি গালি দিয়ে আজ একটা আমার জন্য শুভ দিন। গালাগালি করে মুখ খারাপ করতে চাচ্ছি না। আরেকটা কথা, আরশের থেকে উপরের টা কিনেছি। নতুন নতুন ইংরেজি শিখেছিস তাই না? আমি জানি, ভাইয়ার আইফোন দেখেই তুই আইফোন কিনেছিস টক্কর দেওয়ার জন্য। জানস যখন তখন জিজ্ঞেস করছিস কেন? মেহেরুন নেছা সৈয়দ বাড়ি হায় হুতাশ করে মাথায় তুলে ফেলেছেন। কেউ জিজ্ঞেস করলে ও উত্তর দিচ্ছেন না, শুধু বলছেন আমার নাতনি। আম্মা কি হয়েছে না বললে বুঝব কিভাবে? মেহেরুন নেছা চোখে পানির লেশমাত্র নেই। তারপরও তিনি শাড়ির কোনা দিয়ে চোখ মুছলেন, নাক টানলেন। তোর ছোট পোলা আমার নাসিরের মাইয়ারে কর্ডনাপ কইরা লইয়া গেছে গা। মাইয়াডা যাইবার চায় নাই, জোর কইরা উঠাইয়া লইয়া গেছে আমার নাসিরের মাইয়ারে। আমি থামাইতে গেলাম, আমারে কইল দাদি এখানে আসবে না, আমি কিন্তু তোমাকে মানব না। আর কইল বাড়িতে কাউরে কইলে নুসরাতরে বিয়া কইরা আর বাড়িতে আইতো না। মেহেরুন নেছা এমনি এমনি কান্না শুরু করলেন। হেলাল সাহেব স্তব্ধ হয়ে গেলেন। আরও সেটা করতে পারে তার বিশ্বাসই হচ্ছে না।
মাথায় হাত দিয়ে বসে পড়লেন সোফার উপর। তার মাথায় কাজ করছে না। আরশ কিভাবে করল এটা? নুসরাত কাজী অফিসে পায়ের উপর পা তুলে বসে আছে। আরশকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে হাত পা বেঁধে। চোখে পট্টি বাঁধা অবস্থায় কাজী সাহেব মুখ চোখ করুণ করে তাকিয়ে আছেন। নুসরাতের দিকে একবার তাকিয়ে আরশের দিকে তাকালেন। মা, আপনি এভাবে বিয়ে করবেন? নুসরাত নিজের কাপড়ের দিকে তাকালো। ঠিক তো আছে। এই কাপড় পরে বিয়ে করলে কোনো সমস্যা? আমি মাথায় তো ওড়না রেখেছি। তাহলে আর এতে সমস্যা হওয়ার কি আছে? আমার কি এখন মাথায় লাল কালার ওড়না দিয়ে বিয়ে করতে হবে? কাজী সাহেব কিছু বললেন না। কনের দিকে একবার তাকিয়ে আবার বরের দিকে তাকালেন। বর চেয়ারের উপর বসে আছে আর তার মাথা নিচের দিকে কাত হয়ে আছে। কেউ হালকা ধাক্কা দিলেই চেয়ার সহ উল্টে পড়ে যাবে বর। নাহিদ এসে নুসরাতের মাথায় টোকা দিল। তুই পুরুষ মানুষকে কিডন্যাপ করে বিয়ে করছিস? ছিহ ছিহ। তুই এত নিচে নেমে গেলি? বড় ভাইয়ের বয়সী পুরুষকে বিয়ে করতে তোর বিবেকে নাড়া দিচ্ছে না? এইভাবে এই নিরীহ পুরুষটাকে তুই কিডন্যাপ করে বিয়ে করতে পারিস? তুই তোর বকবক বন্ধ কর আর চুপচাপ দাঁড়া। তোকে আমার সাক্ষী হিসেবে এখানে এনেছি, এত পটর পটর করতে এখানে আনিনি। তুই আমার ভাইওর পক্ষপাতিত্ব করছিস কেন? নাহিদ ওই কথার উত্তর না দিয়ে বলল, আমি ওই সময় আন্টিকে বলেছিলাম এটা লেডি গুন্ডি হয়ে যাবে, আমার মতো বেচারা পুরুষ মানুষদের অত্যাচার করবে। কিন্তু কেউ আমার কথা পাত্তা দেয়নি। এখন দেখো, আমার মতো একজন নিরীহ পুরুষকে কিডন্যাপ করে এনে বিয়ে করছে। হইছে তোর কাকের মতো গলা দিয়ে কাকা বন্ধ কর, আমরা কেউ শুনতে ইচ্ছুক না। আরশের মধ্যে নড়ে চড়ে উঠল। শরীর চেয়ারের সাথে বাধা থাকার জন্য ঠিকভাবে নড়তে পারল না। ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করল। হাত শক্ত করে বাঁধার জন্য, তার উপর তখন সিঁড়ি থেকে উল্টে পড়ার জন্য। নুসরাত আরশের দিকে তাকিয়ে বলল, ইরহাম সুন্দর করে বসা মালকে, না হলে চেয়ার নিয়ে কখন উল্টে পড়ে যায় কে জানে। আরশ নুসরাতের গলার স্বর শুনে নুসরাতকে ডাকল। এই নুসরাত, আমার চোখ বাঁধা কেন আর আমরা এখন কোথায়? নুসরাত কোমল স্বরে বলল, ভাইয়া, এখন আমরা দুজন কাজী অফিসে আছি। আরশ বুঝল না কেন তারা কাজী অফিসে আছে। সে তো বাসা থেকে বের হয়েছিল অফিসে যাওয়ার জন্য। তারপর কি হয়েছিল? মাথায় চাপ দিতেই ঝাপসা ঝাপসা সবকিছু ভাসল। কোনো কিছু স্পষ্ট চোখে ভাসল না। নুসরাত, আমার চোখে কি বাধা? ওটা খুল। ভাইয়া, আমি প্রমিজ করেছিলাম না, আপনি না বললে আপনার সামনে আসব না, তাই চোখে এই পট্টি বেঁধে দিয়েছি যাতে আপনি আর আমার এই অসুন্দর মুখটা দেখতে না পারেন। ভালো করেছি না ভাইয়া? আরশের মাথায় আসলো এখানে নিশ্চয়ই কোনো গোলমাল পাকিয়েছে নুসরাত। নুসরাতকে আদেশের স্বরে বলল, আমি বলছি এখন আমার চোখ খোল। ইরহামরে চোখের পট্টিটা খোল। ইরহাম খুলে দিল চোখে বাঁধা কাপড়। প্রথমে চোখ খুলতেই সবকিছু ঝাপসা ভাসল আরশের চোখের সামনে। আলোসয় যেতেই আরশ চারদিকে চোখ ঘুরিয়ে তাকাল। জায়ান, ইরহাম আর আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। আরশের ভ্রু কুঁচকে গেল, এরা এখানে কেন? নিজের হাত নাড়াতেই বুঝতে পারল হাত শক্ত করে বাঁধা চেয়ারের সাথে। তুই আমার হাত বেঁধে রেখেছিস কেন চেয়ারের সাথে? আর কাজী অফিসে আমরা কি করছি? নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসল। আপনার মতো গন্ডারকে আটকানোর জন্য চেয়ারে বাঁধা হয়েছে। কাজী অফিসে আমার কাজ কি যে তুই আমাকে এখানে বেঁধে রেখেছিস? আর গন্ডার কাকে বলছিস? আপনাকে দিয়েই তো সব কাজ হবে। আপনি তো মেইন। আপনাকে ছাড়া কোনো কাজ সম্পন্ন হবে না। আর আপনি তো শুধু এখানে চেয়ারের সাথে বাঁধা, আর কেউ না। তাহলে বুঝতে পারছেন না কেন? আপনাকেই বলছি গন্ডার। মাহাদি আর ইনা এর মধ্যে এসে কাজী অফিসে ঢুকল। আরশের সামনে দাঁড়াতেই আরশ অবাক হয়ে তাকালো মাহাদির দিকে। এ আবার এখানে কি করছে? নুসরাত সাইকোদের মতো মাথা কাত করল। আরশের চোখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে পৈশাচিক হাসি হাসল। কাজী সাহেব আরশের কথা শুনে নিজেও হাসলেন। নুসরাত বন্দুক কাজী সাহেবের মাথার উপর দিয়ে রেখে ট্রিগার চাপল। ট্রিগার চাপতেই বন্দুকের ভিতরের গুলি শু করে বের হয়ে গেল। একটুর জন্য কাজী সাহেবের মাথার খুলি উড়ে যায়নি। নুসরাত বন্দুক ধরে যেদিকে পারল সেদিকে একটা গুলি মারল। ইরহাম চিৎকার করে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, এই পাগলের হাত থেকে কেউ বন্দুক নাও, এর হাত সার্প না। কখন আমাদের ভুলে গুলি করে উড়িয়ে দিবে। ভাই, আমি এখনও বিয়ে করিনি। বিয়ে করার আগে আমার বউকে বিধবা করে এই পৃথিবী থেকে আমি বিদায় নিতে চাই না। নুসরাত মাথার উপর ছাদের দিকে আরেকটা গুলি করল। কাজী সাহেবের দিকে তাকিয়ে টেনে টেনে হেসে জিজ্ঞেস করল, কাজী সাহেব, বিশ্বাস হলো তো এটা আসল বন্দুক, কোনো খেলনার বন্দুক না? বিশ্বাস না হলে আমি আবার আপনার উপর ট্রাই করে দেখাতে পারি।
বন্দুক কোলের উপর রেখে নুসরাত নিজের পকেট থেকে মোবাইল বের করল। মোবাইলের গ্যালারিতে ঢুকে আরশের সামনে কিছু ছবি তুলে ধরল। এইগুলা তুই কোথায় পেলি? প্রমাণ জোগাড় করেছি। এগুলো এক কাজ করি, ফ্যামিলি গ্রুপে ছেড়ে দেই আর আপনার রুবার কথাগুলো মিডিয়ায় ছেড়ে দেই। সেই রিচ এন্ড ভিউ হবে, আর আপনিও ভাইরাল হয়ে যাবেন। আরশ নুসরাতের দিকে লাল চোখ বানিয়ে তাকিয়ে রইল। কিছু না করতে পেরে রাগ হাত মুষ্টিবদ্ধ করল। নুসরাত শব্দ করে হাসল। বড় আব্বুকে আপনি যে সিগারেট খান সেটা উনার হোয়াটসঅ্যাপের ইনবক্সে পাঠিয়ে দেই। প্রমাণ হিসেবে আপনার একটা ছবি ও সিগারেট খাওয়া অবস্থায় আমার কাছে আছে। আরশ হাত ছুটানোর চেষ্টা করল। নুসরাত এক ঠোঁট উপরে তুলে আরশকে তাচ্ছিল্য করে হাসল। উহু, নড়াচড়ার চেষ্টা করবেন না। চেষ্টা করলে আপনি ব্যথা পাবেন। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ করে বলল, আমাকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে আপনার? যে মুখ দিয়ে কথা বলছি ওই মুখ ভেঙে দিতে ইচ্ছে করছে তাই না? আমারও গতকাল রাতে ইচ্ছে করছিল আপনার মুখ থাপড়ে নকশা বদলে দেওয়ার, কিন্তু বড় ভাই তাই কষ্ট করে হাত সামলেছি। আরশ গর্জে করে উঠল, এই মহিলা আমাকে জোর করে বিয়ে করছে আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দম দেখছিস। মাহাদি, আমি বলছি আমার হাত খুলে দে। আমি তোদের কিচ্ছু করব না, শুধু এটাকে দুটো থাপ্পড় মারব। মাহাদি অসহায় মুখ বানিয়ে বলল, ভাই আমার ও হাত পা বাঁধা। আমার কিছু গোপন থেকে গোপনীয় জিনিস ওর কাছে ব্ল্যাকমেইলের জন্য আছে। বলেছে ওর কাজ না করলে প্রমাণ ভাইরাল করে দিবে। আরশ সবার দিকে অসহায় চোখে তাকাল। সবার এক কথা, তাদের কিছু না কিছু জিনিস নুসরাতের কাছে আছে। তার কথা না শুনলে যা সে ভাইরাল করে দিবে। আরশ ভাইয়া, কেউ নেই আপনাকে বাঁচানোর জন্য। এবার বিয়ে করে নিন আমাকে, আমি আপনাকে এখান থেকে বাঁচাবো, বিয়েটা করে নিলেই। আরশ নুসরাতের দিকে তাকাল, দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি বিয়ে করতে যাব কোন দুষ্টকে? আমি জীবনেও তোকে বিয়ে করব না। এই দেহে প্রাণ থাকতে তো কখনো না। ভাইয়া, আপনি বাংলা সিনেমার আগের ডায়লগও গুলা দিচ্ছেন। কি যেন ছিল ডায়লগও গুলা? শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না। আমি আপনার দেহ পেলেই হবে, মন দিয়ে কি করব? দেহ দিয়েই তো সব কাজ। আচ্ছা যাই হোক, গতকাল রাতে আপনি আমাকে বলেছিলেন না আমাকে কে বিয়ে করবে। আমার চেহারা ভালো না, মন ভালো না, তাই আমি ভাবলাম বিয়ে যখন কেউ করবে না তখন আপনাকে করে নেই বিয়েটা। ভালো না জিনিসটা? আপনি এত অ্যাডভাইস দিলেন, আপনার অ্যাডভাইস আপনার উপর প্রয়োগ করলাম। এতক্ষণ ধরে তোর বকবক শুনছি, এখন ঝটপট কবুল বল আর এসব কাচ্ছা শেষ কর ভাই। আরশ মুখ গম্ভীর করে ফেলল। নুসরাত বুঝল এভাবে হবে না। ইরহাম, রেজিস্ট্রি পেপার নিয়ে আয়। কি করবি? রেজিস্ট্রি করব। কিন্তু ভাইয়ার সিগনেচার ছাড়া রেজিস্ট্রি হবে কিভাবে? কেন আগের যুগে সিগনেচার ছাড়া বিয়ে হতো না? হ্যাঁ হতো তো, ওইভাবে হবে। যা কালি নিয়ে আয়, ভাইয়ার বুড়ো আঙুলের ছাপ বসিয়ে দিব। ইরহাম পাশের দোকান থেকে দৌড়ে গিয়ে খুঁজে কালি নিয়ে আসল। আরশ হাত মুঠো করে রাখল শক্ত করে, কিন্তু জায়ান মুঠো থেকে আঙুল বের করে আনল। নাহিদ কালির মধ্যে আরশের বুড়ো আঙুল চেপে ধরে সেটা নিয়ে গিয়ে রেজিস্টারে বসাল। নুসরাত হাফ ছাড়ল, পা তুলে বসে নিজে ও আঙুলের ছাপ দিল। নে এবার ঝটপট কবুল বলে ফেলত বাবা। আরশ মুখে কুলু পেটে বসে থাকল। নুসরাত ফ্যামিলি গ্রুপে ঢুকে আরশের সব ছবি যা যা প্রমাণ হিসেবে ছিল, ডাইনার সাথে রেস্টুরেন্টে খাওয়ার, রুবার সাথে কথা বলার, সিগারেট খাওয়ার, কোন এক হোটেলের সামনে পকেটে হাত দিয়ে তোলা ছবি ছেড়ে দিল। আরশ চিৎকার করে বলল, নুসরাত, ডোন্ট ডু দিস। আমি বিয়ে করব। ডিলিট কর ওটা। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ বের করল। ইস, ভাইয়া ফ্যামিলি গ্রুপে ছেড়ে দিয়েছি। কাজী সাহেব বিড়বিড় করলেন, কি যুগ আসলো রে বাবা, মেয়েরা ছেলেদের জোর করে বেঁধে বিয়ে করছে। এত জীবন দেখতাম ছেলেরা জোর করে বিয়ে করছে, আর এখানে দেখি তার উল্টো হচ্ছে। এটা মেয়ে না গুন্ডি। নুসরাত ঠোঁট কামড়ে হাসল। কাজী সাহেবের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই তিনি মুখ বন্ধ করে নিলেন। ভাইয়া ঝটপট কবুল বলুন আর আমিও ঝটপট ছবিগুলো ডিলিট দিয়ে দিচ্ছি। বাবু শুরু করো তো কবুল বলা। আর ইরহাম, ক্যামেরা অন কর। আমার ভবিষ্যৎ প্রজন্ম বাবা মায়ের বিয়ের ফটো দেখবে না। তা কি করে হয়? কয়েকটা ভিডিও করিস আর ছবি ও তুলিস, অ্যালবাম করে রাখব। আরশ রাগে গোজগোজ করে চিৎকার করে বলল, কবুল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলল। নুসরাতকে বলতে বলা হলো কবুল বলার জন্য। সে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে একসাথে 3বার কবুল বলল। আর ওই দিকে ইরহাম নুসরাত আর আরশের বিয়ের ভিডিও করছে।
আর নুসরাত যেগুলো ফটো ফ্যামিলি গ্রুপে ছেড়েছিল তা ডিলিট ফর এভরিওয়ান করছে। নাহিদ বলল, বোন আমার কান্না কর, আমার কান্না আসছে না। কান্না করতেই হবে? হ্যাঁ কান্না করতে হবে, আর কান্না না আসলে জোর করে আনো। নুসরাত এমনি হু হু করে কান্না করল, চোখ নিয়ে ঘষল নাহিদের বুকের কাছের কাপড়ে। হয়েছে, আর কান্না করতে হবে। কাজী অদ্ভুত চোখে নুসরাতের দিকে তাকিয়ে দোয়া পড়তে শুরু করলেন। নুসরাত পা নামিয়ে সুন্দর করে বসল। দোয়া পড়া শেষে আরশকে আবার চোখে পট্টি মেরে দিল। কাজী সাহেব বিড়বিড় করলেন, সারা জীবন দেখলাম মেয়েকে কিডন্যাপ করে এনে ছেলেরা বিয়ে করে, আর এখানে দেখছি ছেলেকে কিডন্যাপ করে এনে মেয়ে বিয়ে করছে। কলি যুগ কলি যুগ। আমি নুসরাত নাসির সবাই যা করে আমি তার উল্টোটা করি, অন্যের সাথে আমাকে মিলাবেন না কাজী সাহেব। কাজী সাহেব মুখে কুলু পাটলেন। নুসরাত উঠে দাঁড়াল, আড়মোড়া ভেঙে বলল, বিয়ে যে পড়িয়েছেন তার টাকা উনার কাছ থেকে আইমিন আমার স্বামীর কাছ থেকে নিয়ে নিবেন। তাহলে আজ আসি কাজী সাহেব। আর একটা কাজ করবেন, আমরা এখান থেকে যাওয়ার ঠিক 10 মিনিট পর উনার হাতের বাঁধন খুলে দিবেন। যে যার বাড়ি গিয়ে সহিসালাম তো পৌঁছাক, তারপর উনাকে ছেড়ে দিবেন। এর আগে যদি এর হাত পা খুলে দিন তাহলে এই বন্দুক দিয়ে আপনার মাথা ঝাঝড়া করে দিব। নুসরাত যাওয়ার আগে ঝুকল আরশের দিকে, কানে কানে বলল, অপমান করছিলি না? কে বিয়ে করবে আমাকে? তুই অপমান করেছিস, তোকেই বিয়ে করে নিয়েছি। আর এবার থেকে এক একটা কথার জন্য এক একটা শাস্তি পাবি। বি রেডি ফর ইউকের পানিশমেন্ট মিস্টার আরশ হেলাল। নুসরাত মেকি হাসি হাসল। ইরহাম জায়ান মাহাদি ইনা বের হয়ে গেল কাজী অফিস থেকে। আরশ বলল, কাজী সাহেব আমার হাত খুলে দিন। আমি আপনাকে বিয়ে পড়ানোর জন্য যত টাকা দিবে বলেছে তার থেকে 3 গুণ বেশি টাকা দিব। বাবা, একটা কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। আমার আর আপনার অবস্থা সেরকম। যেখানে আপনার মতো রুষ্টপুষ্ট একজন মানুষকে বেঁধে রেখে বিয়ে করে নিল, সেখানে আমি কোন ক্ষেতের মূলা? আমাকে গুলি মেরে উড়িয়ে দিবে টাইমের আগে আপনাকে ছেড়ে দিলে। তাই বাবা, চুপচাপ বসে থেকে নিজের জান হেফাজত করো, আর আমার জানও আমাকে হেফাজত করতে দাও।